ইন ওয়ার ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি, অর্থাৎ যুদ্ধে সর্বপ্রথম অপমৃত্যু ঘটে সত্যের। এই উদ্ধৃতিটি মহান গ্রিক নাট্যকার অ্যাসিলাসের একটি বিখ্যাত উক্তি। অনেকবার এমনও ঘটে যা চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে আর যা আসল সত্য তার মধ্যে বিস্তর ফারাক থাকে। মুখোমুখি যুযুধান দুই পক্ষের দাবির মধ্যে কোনটি আসল সত্য তা বোঝার জন্য প্রয়োজন যুক্তিবোধ, নিরপেক্ষতা এবং ধৈর্যের। ইসরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা হামলা আর পাল্টা হামলার মধ্যে আসল সত্য হল অসংখ্য সাধারণ নিরপরাধ মানুষের মৃত্যু। হামলার কারণ যতই সঙ্গত হোক না কেন, তাতে সাধারণ মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েল হামাসকে তার সবচেয়ে বড় শত্রু চিহ্নিত করে তার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। তবে যে হামাসের গঠনে ইসরায়েলের পরোক্ষ মদত ছিল, সেই আজ ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু। কিভাবে জন্ম হলো হামাস নামক এই সংগঠনটির, তাতে ইসরায়েলেরই বা কী ভূমিকা ছিল, আর ইয়াসের আরাফাতের পিএলওর স্থান হামাস কিভাবে দখল করে নিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। হামাসের মতো একটি চরমপন্থী দল কিভাবে গঠিত হলো আর কেনই বা গঠিত হলো তা বুঝতে হলে আমাদের বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। এমন একটা সময়ে 1917 2রা নভেম্বর ব্রিটেনের ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর একটি চিঠি পাঠালেন ওয়াল্টার রথসচাইল্ডকে। ওয়াল্টার রথসচাইল্ড ছিলেন একজন অত্যন্ত সমৃদ্ধ ব্রিটিশ ইহুদি ব্যাংকার ও রাজনীতিবিদ এবং সেই সাথে একজন প্রাণীবিদ। তিনি ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের একজন সক্রিয় সদস্য ছিলেন। আর্থার বেলফোরের তাঁকে পাঠানো সেই চিঠিটি কোনো সাধারণ চিঠি ছিল না। সেই চিঠিটি ছিল ব্রিটিশ রাজশক্তির তরফ থেকে করা একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন, যেখানে লেখা ছিল প্যালেস্টাইনের মধ্যেই ইহুদিদের জন্য তাদের ন্যাশনাল হোম গঠনে সব দিক থেকে সাহায্য করবে ব্রিটিশ সরকার। এই ঘোষণাপত্রের বক্তব্যটিকে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের গোচরে আনার অনুরোধও চিঠির মাধ্যমে রথসচাইল্ডের কাছে জানিয়েছিলেন আর্থার বেলফোর। এই বেলফোর ডিক্লারেশন পরবর্তীকালে স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 19বিংশ শতাব্দীর শেষের দিক থেকে ইউরোপ এবং আমেরিকাতে জায়োনিজম নামে যে জিউইশ ন্যাশনালিস্ট মুভমেন্টের সূত্রপাত হয়েছিল, এই বেলফোর ডিক্লারেশনের ফলে সেই আন্দোলন আরও গতি পায়। বিশ্বের নানা প্রান্ত থেকে পুরো পরিবারসহ ইহুদিরা দলে দলে এসে প্যালেস্টাইনে বসবাস করতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান এম্পায়ারের হার হয় এবং ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে হওয়া গোপন চুক্তি সাইক্স পিকো এগ্রিমেন্ট অনুযায়ী সমগ্র অটোমান সাম্রাজ্য ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ভাগ হয়ে যায়। এই ভাগাভাগিতে পুরো প্যালেস্টাইন চলে আসে ব্রিটেনের অধিকারে। এরপর থেকে ইহুদিদের প্যালেস্টাইনে আসার হার ক্রমশ বাড়তে থাকে। এতে প্যালেস্টাইনের অর্থনীতির ওপর প্রচুর চাপ পড়ে। ফলে আগে থেকে প্যালেস্টাইনে বসবাসকারী আরব প্যালেস্টিনীয়দের মধ্যে বিক্ষোভের সঞ্চার হয়। এই ক্রমবর্ধমান ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে প্যালেস্টিনীয়দের মনোভাব ক্রমশ বিরূপ হয়ে উঠতে থাকে। এর পরিপ্রেক্ষিতে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। কিন্তু তারপরেও ইহুদিদের প্যালেস্টাইনে আসার সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। সমগ্র ইউরোপ জুড়ে অ্যান্টিসেমিটিজম অর্থাৎ ইহুদি বিদ্বেষ ক্রমশ মাথাচাড়া দেওয়ার ফলে ইহুদিরা সব ছেড়ে প্যালেস্টাইনে চলে আসতে থাকে। আর ইহুদিদের এই সংখ্যাধিক্যে শঙ্কিত হয়ে ওঠে প্যালেস্টাইনে বসবাসকারী আরব প্যালেস্তিনীয়রা। এরকম চলতে থাকলে ইহুদিরা প্যালেস্টাইনে সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়বে। ফলে এই অঞ্চলের ওপরে তাদের কর্তৃত্ব বজায় থাকবে না। এই আশঙ্কায় 30-এর দশকের শেষের দিক থেকে প্যালেস্টিনীয়রা বিদ্রোহ শুরু করে। সময়ের সাথে সাথে এই বিদ্রোহ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে আর এতে দুপক্ষেরই বহু মানুষের মৃত্যু হয়। 1936 থেকে 1939 পর্যন্ত চলা এই আরব ইহুদি সংঘর্ষের মূল কারণগুলি অনুসন্ধান করতে এবং তা সমাধানের উপায় খোঁজার জন্য ব্রিটেনের তরফ থেকে একটি তদন্ত কমিটি প্যালেস্টাইনে আসে, যার নাম দ্য পিল কমিশন।
এই কমিশন প্যালেস্টাইনের মধ্যেই ইহুদি আর আরব প্যালেস্টিনীয়দের জন্য দুটি আলাদা দেশ গঠনের সপক্ষে তাদের মতামত জানায়। এই হচ্ছে পিল কমিশনের পার্টিশন প্ল্যানের ম্যাপ। এই পার্টিশন প্ল্যানের সমর্থনে ও বিপক্ষে প্যালেস্টাইনের ইহুদি সমাজ দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল, কিন্তু প্যালেস্টিনীয়রা তাদের দেশের কোনো প্রকার পার্টিশনের সম্পূর্ণ বিপক্ষে ছিল। ফলে এই পার্টিশন প্ল্যান বাতিল হয়ে যায়। কিন্তু 1939 সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্যালেস্টাইন নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়। এতে বলা হয়, যেহেতু 4.5 লক্ষেরও বেশি ইহুদি ইতিমধ্যেই প্যালেস্টাইনে বসবাস করছে, তাই ব্রিটিশ সরকারের ইহুদিদেরকে ন্যাশনাল হোম দেওয়ার প্রতিশ্রুতি তারা পূরণ করেছে। আগামী 10 বছরের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের গঠন করা হবে, যার শাসনভার ইহুদি ও আরব প্যালেস্টিনীয় এই দুপক্ষই যৌথভাবে সামলাবে। এছাড়াও পরবর্তী 5 বছরে প্যালেস্টাইনে জিউইশ ইমিগ্রেশনের সংখ্যা 75,000-এ সীমাবদ্ধ করে দেওয়া হয়। অর্থাৎ পরবর্তী 5 বছরে 75,000-এর বেশি ইহুদি প্যালেস্টাইনে আসতে পারবে না। আর 5 বছর পর জিউইশ ইমিগ্রেশনের জন্য প্যালেস্টিনীয়দের সম্মতির প্রয়োজন পড়বে। এখানে এসে ইহুদিরা কতটা জমি কিনতে পারবে তারও সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। প্যালেস্টাইনে বসবাসকারী আরব প্যালেস্টিনীয়রা এই শ্বেতপত্রে সমর্থন জানালেও ইহুদিরা এর তীব্র বিরোধিতা করে। এই শ্বেতপত্রকে বাতিল করার দাবিতে ধর্মঘট, মিছিল, প্রতিবাদ সভা, সরকারি সম্পত্তি ভাঙচুর, এমনকি স্থানীয় প্যালেস্টিনীয়দের ওপর আক্রমণেরও ঘটনা ঘটে। দক্ষিণপন্থী কট্টর জায়নিস্ট মিলিট্যান্ট গ্রুপ ইরগুন ব্রিটিশ সরকারের ওপর আচমকা আক্রমণ করে প্যালেস্টাইনের ক্ষমতা দখল নেওয়ার পরিকল্পনা করে। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফলে তাদের এই পরিকল্পনার পরিসমাপ্তি ঘটে। তবে 1939 থেকে 1945 পর্যন্ত চলা বিশ্বযুদ্ধের এই সময়কালের মধ্যেই হিটলারের অবর্ণনীয় অত্যাচারের হাত থেকে বাঁচতে প্যালেস্টাইনে পালিয়ে আসা ছাড়া ইহুদিদের হাতে আর কোনো উপায় ছিল না। তাই 1939 সাল থেকে শুরু হয় লুকিয়ে চুরিয়ে অবৈধ পথে ইহুদিদের প্যালেস্টাইনে প্রবেশ। 1945-এর মধ্যে প্রায় 1,10,000 ইহুদি অবৈধ পথে প্যালেস্টাইনে ঢুকে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওই 6 বছরে হিটলারের নির্দেশে জার্মান নাজি বাহিনী প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে। একে বলা হয় হলোকস্ট। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন পুরো বিশ্বজুড়ে ইহুদিদের প্রতি একটা সমবেদনার বাতাবরণের সৃষ্টি হয়। অ্যান্টিসেমিটিজমের কারণে যে অবর্ণনীয় অত্যাচার তাদেরকে সহ্য করতে হয়েছে, ভবিষ্যতে যাতে তার পুনরাবৃত্তি আর না ঘটে তার জন্য ইহুদিদের একটি আলাদা ইহুদি দেশের দাবি ক্রমশ জোরালো হতে শুরু করে। আর ততদিনে প্যালেস্টাইনে ইহুদিদের সংখ্যা গিয়ে দাঁড়ায় মোট জনসংখ্যার প্রায় 31%। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পৃথিবীর বাকি অংশের পরিস্থিতি শান্ত হলেও প্যালেস্টাইনে ইহুদি আর আরবদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ চলতেই থাকে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকায় 1947-এর ফেব্রুয়ারিতে ব্রিটেন নবগঠিত রাষ্ট্রসংঘের হাতেই প্যালেস্টাইনের সমস্যা মেটানোর দায়িত্ব তুলে দেয়। আর সে বছরেরই নভেম্বরে রাষ্ট্রসংঘ প্যালেস্টাইন পার্টিশন প্ল্যান প্রকাশ করে। সেই পার্টিশন প্ল্যান অনুযায়ী প্যালেস্টাইনের মোট ভূভাগের 56% বরাদ্দ করা হয় ইহুদি রাষ্ট্রের জন্য, 43% বরাদ্দ করা হয় আরব প্যালেস্টিনীয়দের জন্য। আর যেহেতু জেরুজালেম ইহুদি, ইসলাম এবং খ্রিস্টান এই 3 ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান, তাই জেরুজালেমের নিয়ন্ত্রণ রাষ্ট্রসংঘ নিজের হাতেই রাখে। এই 3 সম্প্রদায়ের কাছে জেরুজালেম কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান সে বিষয়ে আমরা এই পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। জেরুজালেমের একটি ছোট্ট এলাকাকে ঘিরে দীর্ঘকাল ধরে যে হামলা ও পাল্টা হামলার ঘটনা প্রবাহ চলেছে আর বর্তমানেও চলছে, তার ইতিহাস আর কারণ সম্বন্ধে জানতে হলে দেখতে পারেন এই ভিডিওটি। লিংক ভিডিওর শেষে এবং ডেসক্রিপশনে দেওয়া রইল। ইউএন পার্টিশন প্ল্যান অনুযায়ী প্যালেস্টাইনের মোট জনসংখ্যার নিরিখে ইহুদিদের সংখ্যা যেখানে 31% এবং যারা প্যালেস্টাইনের মোট ভূভাগের মাত্র 7% অঞ্চলে বসবাস করছে, তাদের জন্য বরাদ্দ করা হয় 56% অঞ্চল। তাই স্বাভাবিকভাবেই প্যালেস্টিনীয়রা এই পার্টিশন প্ল্যান মানতে অস্বীকার করে। বাকি আরব দেশগুলিও এ ধরনের ভাগাভাগিতে খুশি ছিল না।
কিন্তু রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ভারতসহ ১৩টি দেশ এই পার্টিশন প্ল্যানের বিপক্ষে ভোট দিলেও আমেরিকা, ফ্রান্স, সোভিয়েত সহ ৩৩টি দেশ এর সপক্ষে ভোট দেওয়ায় মেজরিটি ভোটে এই পার্টিশনের প্রস্তাব গৃহীত হয়। ১৯৪৮-এর ১৪ই মে মধ্যরাত্রে প্যালেস্টাইনের ওপর ব্রিটিশ সরকারের অধিকার সমাপ্ত হয়, আর ১৫ই মে ইউএন পার্টিশন প্ল্যানের সীমানা মেনেই ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল আত্মপ্রকাশ করে। কিন্তু সেই দিনই প্রতিবেশী আরব দেশগুলি নবগঠিত এই রাষ্ট্রের ওপর একযোগে হামলা করে। শুরু হয় প্রথম আরব ইসরায়েলি যুদ্ধ। কিন্তু ৯ মাস ধরে চলা এই যুদ্ধের শেষে আশ্চর্যজনকভাবে ইসরায়েল সম্মিলিত আরব বাহিনীকে পরাজিত করে প্রস্তাবিত প্যালেস্টাইনের কিছু অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। আর এই যুদ্ধের শেষে প্যালেস্টিনিয়ান টেরিটরির অন্তর্গত গাজা চলে যায় ইজিপ্টের কন্ট্রোলে, আর পুরো ওয়েস্ট ব্যাংক চলে যায় জর্ডনের কন্ট্রোলে। অর্থাৎ যে ভূখণ্ডে প্যালেস্টাইন নির্মাণের কথা ছিল সেই ভূখণ্ড প্যালেস্টিনীয়দের কন্ট্রোল থেকে বেরিয়ে চলে যায় ইসরায়েল, ইজিপ্ট আর জর্ডনের অধিকারে। ফলে প্যালেস্টিনীয়দের নিজস্ব কোনো ভূখণ্ড আর রইল না। আর প্রায় ৭.৫ লক্ষেরও বেশি প্যালেস্টিনীয়দের নিজেদের ঘরবাড়ি সব ছেড়ে উদ্বাস্তু হয়ে পার্শ্ববর্তী আরব দেশগুলিতে গিয়ে বসবাস করতে বাধ্য হতে হয়। কিন্তু আরব দেশগুলি তাদেরকে নাগরিকত্ব দিতে অস্বীকার করে। ফলে এই বিপুল সংখ্যক প্যালেস্টিনীয় উদ্বাস্তু নাগরিকদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে অসহায়ভাবে জীবন কাটাতে থাকে। সেই থেকে এই ১৩ই মে তারিখটিকে প্যালেস্টিনীয়রা নাকুবা ডে হিসেবে পালন করে। নাকুবা অর্থাৎ ক্যাটাস্ট্রফি। যুদ্ধের পর ইউএন পার্টিশন প্ল্যানের সীমানা অনুযায়ী প্রস্তাবিত প্যালেস্টাইনের যে সমস্ত অঞ্চল ইসরায়েল দখল করে নিয়েছিল, যখন সেই সমস্ত অঞ্চল ফিরিয়ে দেওয়ার কথা আসে, তখন ইসরায়েলের তরফ থেকে বলা হয় ইজিপ্ট আর জর্ডনের অধিকারে থাকা প্যালেস্টিনীয় ভূখণ্ডতেই গঠন করা হোক প্যালেস্টাইন রাষ্ট্রের। আর এভাবেই প্যালেস্টাইনের অধিকার থেকে বঞ্চিত হয় প্যালেস্টিনীয়রা। তারা পার্শ্ববর্তী দেশগুলিতে ছড়িয়ে ছিটিয়ে উদ্বাস্তু হয়েই জীবনযাপন করতে থাকে, যার ফলে এই সহায় সম্বলহীন প্যালেস্টিনীয়দের নেতৃত্ব দেওয়ার মতো এবং তাদের সমস্যাকে তুলে ধরার জন্য উপযুক্ত কোনো অর্গানাইজেশন সেভাবে গড়ে উঠেছিল না। কিন্তু ১৯৬৪ সালে স্টেট অফ প্যালেস্টাইন সহ সব আরব দেশগুলির মধ্যে হওয়া প্রথম আরব লীগ সামিটে এই দেশগুলি একত্রিত হয়ে প্যালেস্টিনীয়দের প্রতিনিধিত্ব করার জন্য একটি সেন্ট্রাল অর্গানাইজেশন গড়ে তোলার সপক্ষে নিজেদের মত প্রকাশ করে। সামিট শেষ হবার পর ১৯৬৪-র ২রা জুন গঠিত হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে পিএলও, যার প্রথম চেয়ারম্যান ছিলেন আহমেদ শুকিয়ারি। তবে প্রথমের দিকে পিএলও আলাদা ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করে পূর্বের অবিভক্ত প্যালেস্টাইনে একটি ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য হিংসার পথ বেছে নিয়েছিল। তাদের প্রথম হেডকোয়ার্টার ছিল জর্ডনে। সেখান থেকেই তারা ইসরায়েলের ওপর আক্রমণ চালাতে থাকে। এরই মধ্যে ১৯৬৭-র ৫ই জুন তারিখে আরব দেশগুলি ও প্যালেস্টিনীয়রা সম্মিলিতভাবে পুনরায় ইসরায়েলের ওপর আক্রমণ করে। কিন্তু মাত্র ৬ দিন ব্যাপী চলা এই যুদ্ধের শেষে ইসরায়েলি সৈন্যবাহিনী আরব বাহিনীকে পরাজিত করে ইজিপ্টের হাত থেকে গাজা স্ট্রিপ এবং জর্ডনের হাত থেকে ওয়েস্ট ব্যাংক নিজেদের দখলে নিয়ে নেয়। এছাড়াও সিরিয়ার টেরিটরির মধ্যে থাকা গোলান হাইটস অঞ্চলকেও তারা ক্যাপচার করে ফেলে, আর সেই সাথে জেরুজালেম শহরকেও তারা দখল করে নেয়। যে জেরুজালেমকে ইহুদিরা ইসরায়েলের রাজধানী বানাতে চেয়েছিল, সেই জেরুজালেম এতদিনে তাদের দখলে আসে। সেই থেকে জেরুজালেম বিজয়ের সেই দিনটিকে প্রতি বছর তারা জেরুজালেম ডে হিসেবে পালন করে আসছে। এবার আরেকটি সংগঠন সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন। প্রথম আরব ইসরায়েলি যুদ্ধের পর যে প্যালেস্টিনীয়রা উদ্বাস্তু হয়ে ইজিপ্ট অধিকৃত গাজাতে বসবাস করছিল, সেখানকার বেশ কিছু ছাত্র পড়তো কায়রো এবং বেইরুট ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির মধ্যে তারা নিজেদের একটি সংগঠন গড়ে তুলেছিল, যার নাম জেনারেল ইউনিয়ন অফ প্যালেস্টিনিয়ান স্টুডেন্টস। কায়রো ইউনিভার্সিটির ইউনিয়নের প্রধান ছিলেন ইয়াসার আরাফাত। তিনি অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রনেতাদের সাথে মিলে ১৯৫৯ সালে একটি সংগঠন গড়ে তোলেন, যার নাম ফতে। এই সংগঠন প্যালেস্টিনিয়ান ন্যাশনালিস্ট আইডিওলজিতে বিশ্বাস করত, আর তারা মনে করত সংগ্রামের মধ্য দিয়ে প্যালেস্টাইনের স্বাধীনতা তারা অর্জন করবে। ১৯৬৭ যুদ্ধের পর ফতে প্যালেস্টাইনের আভ্যন্তরীণ রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে ওঠে,
আর সে বছরই ফতে পিএলওতে যোগদান করে। যোগদানের মাত্র 2 বছরের মধ্যেই অর্থাৎ 1969 সালে ফতের প্রধান ইয়াসের আরাফাত পিএলওর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। আর সে বছরই ফতে ইসরায়েলের ওপর 2432 বার গেরিলা আক্রমণ করেছিল। প্রথমের দিকে পিএলও জর্ডন থেকেই ইসরায়েলের ওপর হামলা চালাতো, কিন্তু জর্ডনের ওপর চাপ বাড়তে থাকায় বাধ্য হয়ে তারা তাদের ঘাঁটি লেবাননে সরিয়ে নিয়ে যায়। শুরুর দিকে পিএলওর আক্রমণের মূল লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনী, কিন্তু পরের দিকে পিএলওর কিছু গোষ্ঠী সাধারণ ইসরায়েলি নাগরিকদেরও আক্রমণ করতে থাকে। এই আক্রমণ শুধুমাত্র ইসরায়েলের মাটিতেই সীমাবদ্ধ থাকে তা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই আক্রমণ ঘটতে থাকে। তবে 1974 সাল থেকে পিএলও তাদের রণকৌশলে বদল আনে। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দাবির গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্দেশ্যে তারা যাবতীয় লড়াই ইসরায়েলের মাটিতেই সীমাবদ্ধ রাখে। আর সে বছরেরই অক্টোবরে আরব দেশগুলি পিএলওকে প্যালেস্টিনীয় জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। পিএলও তার রণকৌশলে এতটাই সফল হয়েছিল যে সে বছরেরই নভেম্বরে হওয়া রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রথম নন স্টেট লিডার হিসেবে ইয়াসের আরাফাত বক্তৃতা প্রদান করেন। পিএলও ছিল একটি সেকুলার ন্যাশনালিস্ট দল। এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দাউদ মিখাইল, যিনি জন্মসূত্রে ছিলেন একজন প্যালেস্টিনীয় খ্রিস্টান। অবশ্য ইতিমধ্যেই দখলীকৃত ওয়েস্ট ব্যাংক ও গাজা স্ট্রিপে ইসরায়েল ধীরে ধীরে ইহুদি সেটেলমেন্ট তৈরি করছিল। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রস্তাবিত প্যালেস্টাইন ভূখণ্ডে এ ধরনের ইহুদি সেটেলমেন্ট বসানোর কাজ জোর কদমে শুরু করে ইসরায়েল। এছাড়াও সেখানকার প্যালেস্টিনীয় অধিবাসীদের কেবলমাত্র শ্রমিক হিসেবে কাজ করানো হতে থাকে। তাদের ওপর নানা ধরনের নির্যাতন ও নিপীড়ন চলতে থাকে। ইসরায়েলি সেনাবাহিনীর অত্যাচার থেকে বাদ যায় না প্যালেস্টিনীয় স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরাও। এর বিরুদ্ধে স্থানীয় মানুষের অসন্তোষ ক্রমশ পুঞ্জীভূত হতে শুরু করে। এরকম পরিস্থিতিতে 1987-র 8ই ডিসেম্বর একটি ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক বহনকারী একটি ট্রাক পিষে দেয় কয়েকটি গাড়িকে, যে গাড়িগুলিতে ছিল সাধারণ প্যালেস্টিনীয় শ্রমিকরা যারা কাজ শেষ করে ইসরায়েল থেকে ফিরছিল। এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়। তাদের শোকযাত্রায় সামিল হয় 10,000-এরও বেশি প্যালেস্টিনীয় সাধারণ মানুষ। এখান থেকেই ক্ষোভের আগুন চতুর্দিকে অতি দ্রুত ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সৈন্যবাহিনীর প্রতি যে ক্ষোভ আর তীব্র অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল, হঠাৎ করে তা যেন বিস্ফোরিত হয়ে যায়। প্যালেস্টিনীয় শ্রমিকেরা ইসরায়েলে কাজ করা বন্ধ করে দেয়। প্যালেস্টিনীয় ব্যবসাদারেরা নিজেদের দোকান বন্ধ রাখে। ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রোটেস্ট র্যালি অর্গানাইজ করে। এছাড়াও কিছু প্যালেস্টিনীয় গোষ্ঠী সরাসরি হিংসার পথে গিয়ে ইসরায়েলি সৈন্যবাহিনীর ওপর পাথর ও পেট্রোল বোমা ছুঁড়ে আক্রমণ করতে থাকে। ইসরায়েলি সৈন্যবাহিনীকে আটকানোর জন্য প্যালেস্টিনীয় রিফিউজি ক্যাম্পগুলির চারিদিকে পাথর ও জ্বলন্ত টায়ার সাজিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়, আর ভেতরে ঢোকার চেষ্টা করলেই সৈন্যবাহিনীর ওপর আক্রমণ করা হতে থাকে। এই ঘটনার নাম দেওয়া হয় ফার্স্ট ইন্টিফাদা। ইন্টিফাদা শব্দের অর্থ হলো বিদ্রোহ। এই ফার্স্ট ইন্টিফাদাতে নেতৃত্ব দিয়েছিল পিএলও। ইসরায়েলি সৈন্যবাহিনী দমন পীড়নের মাধ্যমে কঠোর হাতে এই বিদ্রোহ অবদমিত করার চেষ্টা করে। 6 বছর ধরে চলা এই ইন্টিফাদাতে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রায় 1200 প্যালেস্তিনীয় মানুষের মৃত্যু হয় এবং আনুমানিক 1 লক্ষেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়। এত সংখ্যক মানুষের মৃত্যুর জন্য 1988 নভেম্বরে হওয়া রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বিশ্বের বেশিরভাগ দেশ ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের কড়া নিন্দা জানায়। জেনেভা কনভেনশনের শর্তের উল্লঙ্ঘন করার জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিল ইসরায়েলের বিরুদ্ধে একটি রেজলিউশন আনার প্রস্তাব করলেও আমেরিকা ভেটো প্রদানের মাধ্যমে একে স্থগিত করে দেয়। ফার্স্ট ইন্টিফাদার পর ইয়াসের আরাফাত বুঝতে পারেন যে হার্ড লাইন ছেড়ে এবার তাঁদের খানিকটা নমনীয় হতে হবে। আর সেই 1988 নভেম্বরে হওয়া প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভাতে আরাফাত 2 স্টেট সলিউশন অর্থাৎ 1947-এর ইউএন পার্টিশন প্ল্যান স্বীকার করে নেওয়ার সিদ্ধান্তের সপক্ষে মেজরিটি ভোটে জয়লাভ করেন। অর্থাৎ প্রথমবারের জন্য আরাফাতের নেতৃত্বে প্যালেস্টিনীয়রা ইসরায়েল নামক দেশটির বৈধতা স্বীকার করে নেওয়ার জন্য প্রস্তুত হয়। আর এই ফার্স্ট ইন্টিফাদার সময়ে শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে গঠিত হয় আরেকটি সংগঠন, যার নাম হামাস। এটি সুন্নি ইসলামিস্ট অর্গানাইজেশন, যার নামের পুরো অর্থ ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট।
প্রথমের দিকে হামাস সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি। তারা কেবলমাত্র সেই সব প্যালেস্টিনীয়দেরই হত্যা করত যারা তাদের মতে ইসরায়েলের গুপ্তচর অথবা কোলাবোরেটর। এছাড়াও যেসব প্যালেস্টিনীয়রা তাদের মতে ইসলামীয় পদ্ধতিতে জীবনযাপন করছে, যারা মদ ও অন্যান্য মাদকদ্রব্যের সেবন করছে এবং তার ব্যবসা করছে, তাদেরকেই খুঁজে খুঁজে তারা হত্যা করত। সেই সময় ইসরায়েল এই সংগঠনটির কার্যকলাপের দিকে তেমন নজর দিত না। তবে প্যালেস্টিনীয়দের মধ্যে পিএলও আর ফতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ইসরায়েলকে খানিকটা শঙ্কিত করে তুলেছিল। আন্তর্জাতিক ক্ষেত্রেও রাষ্ট্রপুঞ্জ ও বিভিন্ন দেশের কাছে পিএলও যেভাবে নিজেদেরকে প্যালেস্টিনীয়দের একমাত্র প্রতিনিধি হিসেবে সফলভাবে প্রজেক্ট করেছিল, তাতে ইসরায়েলের ওপর প্যালেস্টিনীয় ভূখণ্ড দখল করে রাখা এবং সেখানে বেআইনি সেটেলমেন্ট তৈরি করা নিয়ে পরোক্ষ চাপের সৃষ্টি হচ্ছিল। দীর্ঘদিন ধরে উদ্বাস্তু হয়ে থাকা প্যালেস্টিনীয়দের মধ্যে নিজেদের দেশ ফিরে পাওয়ার দাবি পিএলওর নেতৃত্বে ক্রমশ সুসংগঠিত স্বাধীনতা আন্দোলনের রূপ নিতে থাকে। এই অবস্থায় যদি বিশ্বের বেশিরভাগ দেশ প্যালেস্টিনীয়দের দাবির প্রতি সহমর্মী হয়ে পড়ে, তবে তা ইসরায়েলের পক্ষে মোটেই সুখকর হবে না। হয়তো আগামী দিনে তাদেরকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হতে পারে। এই আশঙ্কায় ইসরায়েল নানাভাবে চেষ্টা করতে থাকে পিএলওর সংগঠনকে দুর্বল করে দেওয়ার, তাদের প্রতি সাধারণ প্যালেস্টিনীয়দের সমর্থন খর্ব করে দেওয়ার। এতে প্রয়োজন ছিল আরেকটি ইসলামিক সংগঠনের, যারা পিএলওর স্থান দখল করতে পারবে। এক কথায় বলতে গেলে ইসরায়েল চেষ্টা চালাতে থাকে প্যালেস্টিনীয়দের মধ্যে বিভাজনের রাজনীতি করে মূল দাবি থেকে তাদের নজর ঘুরিয়ে দিতে। এ সময় তাদের নজর পড়ে হামাসের ওপর। তবে এই হামাস নামক সংগঠনটির উদ্ভবের বীজ অনেক আগেই প্রথিত হয়েছিল। 1928 সালে মুসলিম ব্রাদারহুড নামে একটি সুন্নি ইসলামিস্ট অর্গানাইজেশন গঠিত হয় ইজিপ্টে। এই অর্গানাইজেশন ইসলামের মূল ধারণাগুলিকে মুসলিম সমাজে প্রচার করত। এছাড়াও জনসাধারণের কল্যাণার্থে নানা সামাজিক কাজও করত। এদের প্রধান লক্ষ্য ছিল সব আরব দেশগুলি মিলে একটি ইসলামিক খ্যালিফেট নির্মাণ করা, যা শরিয়া আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই অর্গানাইজেশনের সদস্যরা পরবর্তীকালে বিভিন্ন আরব দেশগুলিতে ছড়িয়ে পড়ে। এর কিছু সদস্য প্যালেস্তিনীয় ভূখণ্ডে এসেও বসবাস করতে থাকে। 1967-তে ঘটা আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল যখন আরব সৈন্যদের হারিয়ে প্যালেস্টিনীয় ভূখণ্ডকে দখল করে নেয়, তখন সেখানে থাকা মুসলিম ব্রাদারহুডের সদস্যরা কোনো রকম প্রতিরোধ বা প্রতিবাদের রাস্তায় হাঁটেনি। তারা কেবলমাত্র সোশ্যাল ও রিলিজিয়াস রিফর্ম আর ইসলামিক মূল্যবোধের প্রসারের জন্য কাজ করছিল। কিন্তু 1980-র দশকের শুরুর দিকে মুসলিম ব্রাদারহুডের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং তারা প্যালেস্টাইনের আভ্যন্তরীণ রাজনীতিতে সম্পৃক্ত হতে শুরু করে। এই পরিবর্তনের পেছনে ছিল এক প্যালেস্টিনীয় উদ্বাস্তু, ব্রাদারহুডের লিডার শেখ আহমেদ ইয়াসিন। 1973 সালে ইয়াসিন মুসলিম ব্রাদারহুডের শাখা হিসেবে গাজাতে একটি সোশ্যাল রিলিজিয়াস চ্যারিটি অর্গানাইজেশনের প্রতিষ্ঠা করে, নাম আল মুজামা আল ইসলামিয়া, অর্থাৎ ইসলামিক সেন্টার। ইসরায়েল এই অর্গানাইজেশনটিকে একটি চ্যারিটেবল অর্গানাইজেশন হিসেবে অফিসিয়ালি রেকগনাইজ করে। এমনকি মসজিদ, ক্লাব, স্কুল আর একটি ইসলামিক ইউনিভার্সিটি গড়ে তোলার ক্ষেত্রে এই সংগঠনটিকে আর্থিক দিক থেকে ইসরায়েল সাহায্যও করে। সেকুলার ন্যাশনালিস্ট পিএলওর সাথে এদের দৃষ্টিভঙ্গির অনেক পার্থক্য ছিল। ধীরে ধীরে এদের সাথে পিএলওর বিরোধ শুরু হয়। এই বিরোধ মাঝে মাঝেই হিংসাত্মক আকার ধারণ করতে থাকে, কিন্তু ইসরায়েল এই সংঘাত মেটানোর পরিবর্তে তা উস্কে দিতে থাকে। উদ্দেশ্য পিএলওকে দুর্বল করে দেওয়া। সেকুলার ন্যাশনালিস্ট আর রিলিজিয়াস ইসলামিস্টদের এই লড়াইয়ে ইসরায়েলের লাভ সবচেয়ে বেশি। এই দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যে প্যালেস্টিনীয় ভূখণ্ডের ওপর তারা নির্বিঘ্নে শাসন চালাতে পারবে। তাই ইসরায়েলের সাহায্যে শেখ আহমেদ ইয়াসিন গাজাতে তার সংগঠন ক্রমশ মজবুত করতে থাকে। কিন্তু কয়েক বছর পর 1984-তে ইসরায়েল জানতে পারে যে এই সংগঠন গোপনে অস্ত্র সংগ্রহ করে তা মজুদ করছে। তাই ইয়াসিনকে তারা গ্রেফতার করে। অবশ্য পরের বছরই তাকে মুক্ত করে দেওয়া হয়। আর মুক্তি পাওয়ার পরই ইয়াসিন পুনরায় চ্যারিটির মাধ্যমে সমগ্র গাজাতে প্রভাব বিস্তারে সচেষ্ট হয়। এছাড়াও তার নির্দেশে প্যালেস্টিনিয়ান ফাইটার্স নামে একটি সশস্ত্র গ্রুপ গঠিত হয়, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর হাতে এর সদস্যরা ধরা পড়ে যায় এবং তাদের অস্ত্রশস্ত্র সব বাজেয়াপ্ত করা হয়। তবে 1987 ডিসেম্বরে যখন ইসরায়েলি আর্মি ট্রাক প্যালেস্টিনীয় শ্রমিকদের গাড়িকে পিষে দেয়,
যে ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় ফার্স্ট ইন্টিফাদা, সেই সময় মুসলিম ব্রাদারহুডের কয়েকজন সদস্য ইয়াসিনের সাথে দেখা করে। তারিখটি ছিল 1987-র 10ই ডিসেম্বর। তারা সবাই মিলে স্থির করে এই সময় যখন চারিদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ আর বিদ্রোহের আবহাওয়া সৃষ্টি হয়েছে, সেই সময় নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে হলে তাদেরও এতে অংশগ্রহণ করা উচিত। সেই দিনই গঠিত হয় ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট নামক একটি সংগঠন, যাকে সংক্ষেপে বলা হয় হামাস। আর 14ই ডিসেম্বর এই সংগঠনের পক্ষ থেকে একটি লিফলেট জারি করা হয়, যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এটাই তাদের প্রথম পাবলিক ইন্টারভেনশন। 1988-র ফেব্রুয়ারিতে জর্ডনের মুসলিম ব্রাদারহুডের সাথে হওয়া আলোচনাতে তারা হামাসের প্রতি তাদের সমর্থন জানায়। আর সে বছরেরই আগস্টে হামাস তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি চার্টার প্রকাশ করে, যেখানে তারা নিজেদেরকে মুসলিম ব্রাদারহুডের একটি শাখা হিসেবে পরিচয় দিয়ে জানায় যে তাদের উদ্দেশ্য পার্টিশনের আগে যে অবিভক্ত প্যালেস্টাইন ছিল, সেই সমগ্র প্যালেস্টাইন জুড়ে একটি ইসলামিক স্টেটের গঠন করা। আর এর একমাত্র উপায় হচ্ছে জিহাদ। অবশ্য এই রিলিজিয়াস ইসলামিস্ট গ্রুপটিকে ইসরায়েল খুব একটা গুরুত্ব দিয়েছিল না। তাদের প্রধান মাথা ব্যথার কারণ ছিল পিএলও। আর প্রথম থেকেই পিএলওর সাথে হামাসের দৃষ্টিভঙ্গির অনেকটা পার্থক্য ছিল। তাই পিএলওর বিরুদ্ধে হামাসকে কাজে লাগাতে আরম্ভ করে ইসরায়েল। এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের পূর্বতন সদস্য রিপাবলিকান রন পল কংগ্রেসের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, হামাসের প্রতিষ্ঠার পেছনে এবং তাকে উৎসাহ যোগানোর ব্যাপারে ইসরায়েলের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। হামাসের মাধ্যমে ইয়াসের আরাফাতের ক্ষমতা ও প্রভাবকে খর্ব করাই তাদের উদ্দেশ্য ছিল। এছাড়াও মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের কার্যকালে ইউএস স্টেট ডিপার্টমেন্টের মিডল ইস্ট এক্সপার্ট হিসেবে কর্মরত ডেভিড লং একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তার মতে ইসরায়েল আগুন নিয়ে খেলছে। তিনি তখন অনুধাবন করতে পারেননি যে তারা একটি মনস্টারকে ক্রিয়েট করে ফেলবে। আর প্রাক্তন ইসরায়েলি সেনাকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইজ্জাক সেগেভ, যিনি 1980-র দশকের শুরুর দিকে গাজায় মিলিটারি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন, নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যে ইসরায়েলি সরকারের নির্দেশে তিনি প্যালেস্টাইনের ইসলামিক সংগঠনকে আর্থিক দিক থেকে সাহায্য করেছিলেন, যাতে তারা সেকুলার ও বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ইয়াসের আরাফাতের পিএলও আর ফাতে পার্টির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইসরায়েলি সরকারি আধিকারিক আভনের কোহেন, যিনি 2 দশকেরও বেশি সময় ধরে গাজাতে কর্মরত ছিলেন, তিনি একটি সাক্ষাৎকারে বলেন, কোট আনকোট, হামাস টু মাই গ্রেট রিগ্রেট ইজ ইসরায়েলস ক্রিয়েশন। অর্থাৎ এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে হামাস ইসরায়েলের দ্বারাই সৃষ্ট। এমনকি তিনি 1980-র দশকে ইসরায়েলি সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন যে প্যালেস্টাইনের মধ্যে বিভাজনের রাজনীতি যেন না করা হয়, হামাসের মতো এক ভয়ঙ্কর দৈত্যকে যেন আর বাড়তে না দেওয়া হয়, যাতে পরবর্তীকালে সে ইসরায়েলেরই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সে সময় কোহেনের বক্তব্যকে ইসরায়েলি সরকার মোটেই আমল দেয়নি। উল্টে তখনও তারা হামাসকে নানাভাবে সাহায্য করে চলে। কিন্তু এবার ইসরায়েলের ওপর হামাস আক্রমণ শুরু করে। তাদের প্রথম আক্রমণ ছিল 1989-তে, যখন 2 জন ইসরায়েলি সৈন্যকে তারা অপহরণ করে হত্যা করে। এরপর থেকে তারা ক্রমাগত হিংসাত্মক কার্যকলাপ চালাতে থাকে। এমনকি তারা সাধারণ ইসরায়েলি নাগরিকদেরকেই টার্গেট করে। তারপর থেকে হামাস যতজন সাধারণ ইসরায়েলি নাগরিককে হত্যা করেছে, অন্য কোনো প্যালেস্টিনীয় গ্রুপ সে পরিমাণ হত্যা করেনি। অন্যান্য সেকুলার প্যালেস্টিনীয় মিলিট্যান্ট গ্রুপ যেখানে ইসরায়েলি সরকার ও ইসরায়েলের সৈন্যবাহিনীকেই টার্গেট করে, সেখানে হামাস সৈন্যবাহিনীর পাশাপাশি সাধারণ ইসরায়েলি নাগরিকদেরকেও টার্গেট করে। 1993 সাল পর্যন্ত চলা প্রথম ইন্টিফাদার পর পিএলওর সাথে আলোচনায় বসতে ইসরায়েল এক প্রকার বাধ্য হয়। ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রাবিন আর পিএলওর প্রধান ইয়াসের আরাফাত নরওয়ের অসলোতে গোপনে সাক্ষাৎ করেন। এতে মধ্যস্থতা করেছিলেন আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন আর নরওয়ের বিদেশমন্ত্রী ও উপবিদেশমন্ত্রী। এই গোপন সাক্ষাতের পর
1993-এর 13 সেপ্টেম্বর আমেরিকার হোয়াইট হাউসে ইয়াসের আরাফাত, ইজাক রবিন ও বিল ক্লিন্টনের উপস্থিতিতে ইসরায়েলের বিদেশমন্ত্রী শিমন পেরেজ আর পিএলওর নেগোসিয়েটর মেহমুদ আব্বাসের মধ্যে অসলো অ্যাকর্ড নামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী পিএলও ইসরায়েলকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকার করে, আর ইসরায়েল পিএলওকে প্যালেস্টিনীয় জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকার করে। পিএলও হিংসার পথ ছেড়ে ওয়েস্ট ব্যাংক ও গাজা স্ট্রিপে একটি অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে ইসরায়েলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের সিদ্ধান্তে সম্মত হয়। দুই পক্ষের সম্মতিক্রমে প্যালেস্টিনিয়ান অথরিটি নামক একটি অন্তর্বর্তী সরকারের গঠন করা হয়, যারা পরবর্তী 5 বছর ওয়েস্ট ব্যাংক ও গাজা স্ট্রিপের শাসনকার্য পরিচালনা করবে। আর এই দুই অঞ্চল থেকে ধীরে ধীরে ইসরায়েলের সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরের বছরই অর্থাৎ 1994-তে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইজাক রবিন, বিদেশমন্ত্রী শিমন পেরেজ আর পিএলওর চেয়ারম্যান ইয়াসের আরাফাত এই তিনজনই একসাথে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 1995-এর 24শে সেপ্টেম্বর ইজিপ্টের তাবাতে ইসরায়েল আর পিএলওর মধ্যে দ্বিতীয় অসলো অ্যাকর্ড স্বাক্ষরিত হয়। এর 4 দিন পর 28শে সেপ্টেম্বর হোয়াইট হাউসে বিল ক্লিন্টন সহ রাশিয়া, ইজিপ্ট, জর্ডন, নরওয়ে আর ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সামনে ইয়াসের আরাফাত এবং ইজাক রবিন এই শান্তি চুক্তি পুনরায় স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী ওয়েস্ট ব্যাংকের সমগ্র অঞ্চলকে 3টি ভাগে বিভক্ত করা হয়: এরিয়া এ, বি এবং সি। এরিয়া এ অর্থাৎ ওয়েস্ট ব্যাংকের 18% অঞ্চল, যা প্যালেস্টিনীয়দের অধিকারে থাকবে। এরিয়া বি অর্থাৎ 22% অঞ্চল, যা ইসরায়েল ও প্যালেস্টাইন দুপক্ষেরই যৌথ অধিকারে থাকবে। আর এরিয়া সি অর্থাৎ বাকি 60% অঞ্চল, যা ইসরায়েলের অধিকারে থাকবে। অর্থাৎ ইউএন পার্টিশন প্ল্যান অনুযায়ী যে ভূখণ্ডে প্যালেস্টাইন রাষ্ট্রের গঠন হওয়ার কথা ছিল, অসলো অ্যাকর্ডস অনুযায়ী তার মাত্র কয়েক ভগ্নাংশেরই অধিকার পায় প্যালেস্টিনীয়রা। আর এতে দুপক্ষেরই কট্টর দক্ষিণপন্থী অংশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। পিএলওর সাথে এ ধরনের শান্তি চুক্তি স্বাক্ষর করার কারণে 1995-এর 4 নভেম্বর প্রধানমন্ত্রী ইজাক রবিনকে গুলি করে হত্যা করে একজন কট্টরপন্থী ইহুদি। এরপর দক্ষিণপন্থী নেতা হিসেবে উত্থান ঘটে বেঞ্জামিন নেতানিয়াহু। 1996-তে তিনি হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে প্যালেস্টিনীয়দের মধ্যে সমগ্র প্যালেস্টাইনের বদলে কয়েকটি খণ্ডিতাংশের অধিকার পেয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া পিএলওর প্রতি ক্ষোভ, হতাশা আর অসন্তোষের সৃষ্টি হয়। তাদের জনসমর্থনে ভাটা পড়ে, আর এই সুযোগকে কাজে লাগায় হামাস। তারা ইসরায়েলের ওপর আক্রমণের পাশাপাশি পিএলওর বিরুদ্ধে প্রচার চালাতে থাকে। সাধারণ প্যালেস্টিনীয়দের মনে হামাসের প্রতি বিশ্বাস জন্মাতে থাকে। তাদের মনে হয় হামাসই হচ্ছে তাদের নিজস্ব প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের জন্য আপোষহীন লড়াই চালানো একমাত্র প্রতিনিধি। এই সময় ফতে পার্টির সাথে হামাসের সদস্যদের হামেশাই সংঘর্ষ ঘটতে থাকে। প্যালেস্টিনিয়ান অথরিটির আদেশ মানতেও অস্বীকার করে হামাস। আর 1997 সালে আমেরিকা হামাসকে একটি উগ্রপন্থী জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে, কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয় না। সে বছরই হামাসের 2টি আত্মঘাতী হামলায় 27 জন ইসরায়েলি নাগরিকের মৃত্যু ঘটে। বেঞ্জামিন নেতানিয়াহু এর পুরো দায় চাপিয়ে দেন ইয়াসের আরাফাতের কাঁধে। ইসরায়েলের তরফ থেকে বলা হয়, হামাসের এই সব হিংসাত্মক কার্যকলাপে রাশ টানার কোনো ক্ষমতা আরাফাতের আর নেই। এই ঘটনার বদলা নেওয়ার জন্য ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ওপর দায়িত্ব দেওয়া হয় হামাসের নেতা খালেদ মাশালকে হত্যা করার। খালেদ মাশাল তখন ছিল জর্ডনে। তার ওপর অত্যন্ত বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগ করে তাকে হত্যা করার জন্য মোসাদের 2 জন এজেন্ট যায় জর্ডনে। তবে খালেদ মাশালের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগ করার পরেই ওই 2 গুপ্তচর ধরা পড়ে যায়। তখন জর্ডনের তরফ থেকে 2 গুপ্তচরের প্রাণের বিনিময়ে ওই বিষের অ্যান্টিডোট দাবি করা হয়। আর সেই সাথে ইসরায়েলের জেলে বন্দি হামাসের সর্বোচ্চ নেতা শেখ আহমেদ ইয়াসিনকে মুক্ত করার দাবিও জানানো হয়। ইসরায়েল এই 2টি দাবি মেনে নিতে বাধ্য হয়। তারা অ্যান্টিডোট দেয় এবং ইয়াসিনকেও মুক্ত করে দেয়। খালেদ মাশাল প্রাণে বেঁচে যায়। এরপর সাধারণ প্যালেস্টিনীয়দের মনে শেখ আহমেদ ইয়াসিন আর হামাসের জনপ্রিয়তা তুমুল বৃদ্ধি পায়। কিন্তু ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা ও ওয়েস্ট ব্যাংকে যেসব ইহুদি সেটেলমেন্টগুলি ছিল, তাতে নতুন নতুন নির্মাণের কাজ জোর কদমে শুরু হয়।
এতে প্যালেস্টিনীয়দের মনে নতুন করে বিদ্বেষের সৃষ্টি হয়। এর কিছুদিন পর 2000 সালের জুলাই মাসে ক্যাম্প ডেভিডে মিডল ইস্ট পিস সামিটের আয়োজন করা হয়। এই সামিটে তৎকালীন ইসরায়েলি প্রাইম মিনিস্টার ইহুদ বারাক ও প্যালেস্টিনিয়ান অথরিটির চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে নতুন শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে, যার ফলে পিস সামিট ব্যর্থ হয়। আর এতে অসন্তুষ্ট এবং হতাশ হয়ে পিএলও ও ফাতের মধ্যে থাকা বিভিন্ন গোষ্ঠী দলত্যাগ করে হামাস ও ইসলামিক জিহাদে যোগদান করে। ফলে পিএলও ক্রমশ দুর্বল হতে থাকে আর হামাসের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। এর কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটে যার ফলে শুরু হয়ে যায় সেকেন্ড ইন্টিফাদা। কী ছিল সেই ঘটনা? 28শে সেপ্টেম্বরে ইসরায়েলের বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী অ্যারিয়েল শ্যারন প্রায় 1000 সমর্থককে সাথে নিয়ে টেম্পল মাউন্ট চত্বরে প্রবেশ করেন। সেই টেম্পল মাউন্ট, যা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। এই ঘটনা প্যালেস্টিনীয়দের কাছে টেম্পল মাউন্টের ওপর ইসরায়েলের কর্তৃত্ব স্থাপনের প্রচেষ্টা হিসেবে মনে হয়। এরপরই পুরো জেরুজালেম সহ ওয়েস্ট ব্যাংকে বিক্ষোভ মিছিল আরম্ভ হয়। ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশ প্রথমে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তাতে বিক্ষোভ আরও বৃদ্ধি পায়। পুলিশ গুলি চালায় আর তাতে 4 জন প্যালেস্টিনীয় যুবকের মৃত্যু হয়। এরপর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুরো ওয়েস্ট ব্যাংক আর গাজা স্ট্রিপ জুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপক্ষেরই বহু মানুষের মৃত্যু ঘটে। আর এই ইন্টিফাদাতে নেতৃত্ব দেয় হামাস। 2004-এ ইসরায়েল হামাসের নেতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করে। হামাসও পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলের ওপর। ওয়েস্ট ব্যাংক আর গাজা স্ট্রিপে থাকা ইহুদি সেটেলমেন্টগুলিতে ক্রমাগত আক্রমণ চালাতে থাকে তারা। অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে এই সব সেটেলমেন্টে থাকা ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং পরিস্থিতি শান্ত করার জন্য ইসরায়েলি সরকার গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলি সৈন্যসহ সব ইহুদি সেটেলমেন্টগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো 2005 সালে গাজা থেকে সবাইকে সরিয়ে নিয়ে আসে ইসরায়েল। আর 2005 সালেই সমাপ্ত হয় সেকেন্ড ইন্টিফাদা। এরপর হামাসের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। অবশ্য ততদিনে ইয়াসের আরাফাতের মৃত্যু ঘটেছে। 2006-এ প্যালেস্টিনিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচন হয়। এই নির্বাচনে পিএলওকে হারিয়ে জয়লাভ করে হামাস। হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়ার নেতৃত্বে হামাস নতুন সরকার গঠন করে। এখনও পর্যন্ত এই ইসমাইল হানিয়াই হামাসের সর্বোচ্চ নেতা। তবে হামাস সরকার গঠন করলেও আমেরিকা এবং ইসরায়েল সেই সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, যাতে পুনরায় নির্বাচন করা যায়। ইসরায়েল হামাস পরিচালিত প্যালেস্টাইন সরকারের $50 মিলিয়ন মার্কিন আটকে রাখে, যা তারা প্যালেস্টিনীয়দের কাছ থেকে কর হিসেবে আদায় করে থাকে। আমেরিকাও অর্থ সাহায্য করা বন্ধ করে দেয়। আর 2006-এর জুনে ইসরায়েল হামাসের 64 জন সদস্যকে গ্রেফতার করে, যাদের মধ্যে 7 জন মন্ত্রী, 23 জন ক্যাবিনেট মেম্বার এবং 20 জন সাংসদ। হামাসের সরকার ভেঙে যায়। ফাতে পার্টির ওপর হামাস অভিযোগ তোলে যে তারা অর্থের বিনিময়ে আমেরিকা আর ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে কাজ করছে। দুপক্ষের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের সৃষ্টি হয়। একে বলা হয় ব্যাটেল অফ গাজা। 2007-এ হওয়া এই সংঘর্ষের পর পুরো গাজা স্ট্রিপের ওপর হামাসের কর্তৃত্ব স্থাপিত হয় আর ফতেহ সহ পিএলও চলে যায় ওয়েস্ট ব্যাংকে। সেই থেকে গাজা হামাসেরই দখলে রয়েছে। সেখান থেকেই তারা ইসরায়েলের ওপর মাঝে মধ্যে হামলা চালায়, যেরকম ঘটেছিল গত 7ই অক্টোবর। মাত্র 365 বর্গ কিলোমিটার এলাকা বিশিষ্ট গাজা স্ট্রিপের দুপাশে ঘিরে রয়েছে ইসরায়েল। একদিকে রয়েছে ইজিপ্ট আর অপরদিকে ভূমধ্যসাগর। হামাস গাজার দখল নেওয়ার পর থেকেই ইসরায়েল এবং ইজিপ্ট এই দুটি দেশই একে পুরো অবরুদ্ধ করে রেখেছে। এখানকার নাগরিকদের যাতায়াত নিয়ন্ত্রিত, আর এই নিয়ন্ত্রণ থেকে বাদ নেই পণ্য সামগ্রীর পরিবহনও। জল ও বিদ্যুতের মতো অতি প্রয়োজনীয় জিনিসের জন্য তারা ইসরায়েলের ওপর নির্ভরশীল। আর এই কঠোর নিয়ন্ত্রণের জন্য 20 লক্ষেরও বেশি জনসংখ্যা বিশিষ্ট গাজার অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। দারিদ্র্যসীমার হার 50%। বেকারত্বের হার বিশ্বের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি। সাধারণ জনগণের জীবনযাপনের মান একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। এসবের জন্য মানবাধিকার সংগঠনগুলি একে বিশ্বের সর্ববৃহৎ কারাগার বা ওপেন এয়ার প্রিজন বলে থাকে।
গত 7 তারিখে হামাসের করা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল বর্তমানে গাজায় বোমা বর্ষণ করছে। এর হাত থেকে বাদ যাচ্ছে না সাধারণ নাগরিকদের বসবাসের আবাসন, এমনকি হাসপাতালও। অতি সম্প্রতি গাজার আল আহলি হাসপাতালে বোমা বর্ষণ করেছে ইসরায়েল, যার ফলে 500রও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। বিশ্বের বেশিরভাগ দেশ এই ঘটনার তীব্র নিন্দা করেছে, যার ফলে বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে ইসরায়েল। অবশ্য ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে আক্রমণ তারা করেনি, বরং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ নামক জঙ্গি গোষ্ঠীর রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালের ওপর পড়েছে। ইসরায়েল ও হামাসের এই লড়াইতে এখনও পর্যন্ত আনুমানিক 4,500-এরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। গাজা ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রসংঘসহ বিশ্বের শক্তিধর দেশগুলি এই লড়াই থামানোর জন্য সেরকম উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি। আর কত রক্ত ঝরলে এ লড়াই থামবে? আমরা প্রত্যেকে কোনো না কোনো পক্ষ নিয়ে এ লড়াইকে দেখছি। এতে আসলে বিপন্ন হচ্ছে মানবতা। এ ব্যাপারে আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।